একাদশ শ্রেণীর ভর্তিতে সর্বোচ্চ ফি ৫,৫০০ নির্ধারণ। বাংলাদেশে রোহিঙ্গা ঢলের ৯ বছর একজনও ফেরত যায়নি। সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা তোলা যাবে সেপ্টেম্বর থেকে। রংপুরে শিক্ষক পরিবার হত্যায় ২ আসামির জবানবন্দির পরও কাটছে না ধোঁয়াশা। সোনার দাম বেড়ে প্রায় ২.৫ লাখ কার্যকর। ২ লাখ আশ্রয় প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান ভেদে সেশন চার্জ ও ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ৮,৫০০ টাকা এবং সর্বনিম্ন ১,৫০০ টাকা নেবে শিক্ষা প্রতিষ্ঠান। সর্বোচ্চ ফি ঢাকা মেট্রোপলিটন এলাকার নন এমপিও বা আংশিক এমপিও কলেজে নেওয়া হবে। প্রতিষ্ঠান এমপিওভুক্ত কিনা, অবস্থান এবং বাংলা বা ইংরেজি ভার্সনের উপর ভিত্তি করে এই ফি নির্ধারণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা থেকে এই তথ্য জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশ করা নীতিমালা অনুযায়ী এবছর শিক্ষা বোর্ড আবেদন ফি বাবদ ৫ টাকা বাড়িয়ে ৩৪০ টাকা নেবে, যা আগের বছর ছিল ৩৩৫ টাকা। এমপিওভুক্ত কলেজে ভর্তির ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে ৫,০০০ টাকা, মেট্রোপলিটন ঢাকা ছাড়া বাংলা ও ইংরেজি ভার্সনে ৩,০০০ টাকা, জেলায় ২,০০০ টাকা বাংলা ও ইংরেজি ভার্সনে এবং উপজেলা ও মফস্বলে ১,৫০০ টাকা। নন এমপিওভুক্ত কলেজে ভর্তির ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৭,৫০০ টাকা, ইংরেজি ভার্সনে ৮,৫০০ টাকা, মেট্রোপলিটন ঢাকা ছাড়া বাংলা ভার্সনে ৫,০০০ টাকা ও ইংরেজি ভার্সনে ৬,০০০ টাকা। নন এমপিও কলেজে ভর্তিতে ফি জেলায় বাংলা ভার্সনে ৩,০০০ টাকা, ইংরেজি ভার্সনে ৪,০০০ টাকা, উপজেলা ও মফস্বলে বাংলা ভার্সনে ২,৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৩,০০০ টাকা ভর্তি ফি নেওয়া হবে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর নিধনযজ্ঞের মুখে ২০১৭ সালের পর এই দীর্ঘ সময়ে একজন রোহিঙ্গাকেও নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। বরং রাখাইনে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর সংঘাত তীব্র হওয়ায় গত ১.৫-২ বছরে নতুন করে ১.৫ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। ফলে কক্সবাজার, উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবিরগুলোতে রোহিঙ্গার সংখ্যা বেড়েই চলেছে। দীর্ঘদিন প্রত্যাবাসন ঝুলে থাকায় ক্যাম্পে হতাশার পাশাপাশি বাড়ছে অপরাধ, মাদক ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা। খাদ্য সহায়তা কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও নিরাপত্তাহীনতায় কঠিন হয়ে উঠেছে রোহিঙ্গাদের জীবন। বিপুল সংখ্যক রোহিঙ্গার দীর্ঘমেয়াদী উপস্থিতিতে চাপ বাড়ছে স্থানীয় অর্থনীতি, পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতিতেও। সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ার কাট থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত আমানতকারীরা তাদের অর্থ উত্তোলনের সুযোগ পাবেন। আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকিউর রহমানের সাথে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শাইরুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান শিকদার বৈঠক করেন। ওই বৈঠক শেষে গভর্নর আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ার কাট থাকবে না বলে স্পষ্ট নির্দেশনা দেন। এছাড়া আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা যাতে তাদের মূল অর্থ স্কিমে প্রদত্ত নির্দেশনার বাইরেও প্রয়োজনীয় অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ পান, সেই ব্যাপারে ব্যাংকে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া ৩৫,০০০ কোটি টাকা মূলধন সমৃদ্ধ ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর। রংপুরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের ৪ সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ তরুণ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপরও এই পৈশাচিক হত্যাকাণ্ডের রহস্য নিয়ে জনমনে ধোঁয়াশা কাটছে না। ইয়াবা সেবনে বাধা দেওয়া বা চিনে ফেলায় ওই ২ তরুণ ৪ জনকে হত্যা করেছে বলে পুলিশ দাবি করলেও ঘটনার পেছনের অসঙ্গতি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার রহস্য এবং ৬০ লাখ টাকার হদিস না থাকা নিয়ে প্রশ্ন তুলেছে স্বজনরা। পুলিশের তত্ত্ব প্রত্যাখ্যান করে ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সোমবার রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিহত শিক্ষকের বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৪ হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা ও আদালত সূত্রে জানা গেছে, রোববার রাতে রংপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২-এর বিচারক রফিকুল ইসলাম এর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামির সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। জবানবন্দি রেকর্ড শেষে কড়া নিরাপত্তায় রাত 11:30টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়। পুলিশের দাবি,
বৃহস্পতিবার গভীর রাতে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবন করছিলেন সিদ্ধার্থ ও মুগ্ধ। শিক্ষক গণপতি তাদের চিনে ফেলায় এবং ইয়াবা সেবনে বাধা দেওয়ায় আসামিরা তাকে সহ পরিবারের 4 জনকে একে একে শ্বাসরোধ করে হত্যা করে। তবে গণপতি চক্রবর্তীর শালিকা পূজা চক্রবর্তী সহ অপর স্বজন, প্রতিবেশী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে পুলিশের এই বিবরণ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, ছাদের দরজা খোলার শব্দ পেয়ে আসামিরা পালিয়ে না গিয়ে কেন নিরস্ত্র অবস্থায় 4 জনকে হত্যা করলেন? এছাড়া ওই বাড়ির বিদ্যুৎ সংযোগই বা কিভাবে বিচ্ছিন্ন হলো? পুলিশ বলেছে, আসামিরা আলমারি ঘেটে স্বর্ণালংকার লুট করেছে, অথচ স্বজনদের দাবি ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য ওই শিক্ষকের বাসায় গচ্ছিত 60 লাখ টাকার কোনো হদিস মিলছে না। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সোমবার দুপুর 12টার দিকে রংপুর জেলা স্কুলের সামনে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পৌনে 2 ঘন্টা অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। নিহত গণপতি চক্রবর্তীর ওই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। তার ছেলে প্রিয়ম চক্রবর্তী একই স্কুলের 5ম শ্রেণীর ছাত্র ছিল। আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রশ্ন, মাত্র কয়েক ঘন্টার মধ্যে 2 যুবককে গ্রেপ্তার করে কিভাবে এত বড় হত্যাকাণ্ডের পুরো রহস্য উদ্ঘাটনের দাবি করলেন পুলিশ। জেলা স্কুলের সাবেক শিক্ষার্থী পুলক রহমান বলেন, এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা প্রয়োজন। সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলেও জানায়। দেশের বাজারে সোনার গহনার দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম বাড়ানো হয়েছে 1633 টাকা। এতে ভ্যাট সহ ভালো মানের 1 ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে 2,47,743 টাকা। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় এই দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার সকাল 10টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডাক্তার দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন বা আশ্রয় চাইছেন এমন সর্বোচ্চ 2 লাখ বিদেশির ব্যবসা ও পর্যটন ভিসা বাতিলের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এপি জানিয়েছে, দেশটির পররাষ্ট্র দপ্তরের নথি এবং 2 মার্কিন কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এককভাবে সবচেয়ে বড় পরিসরে ভিসা বাতিলের ঘটনা। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই বিষয়ে ঘোষণা আসতে পারে। এক্ষেত্রে মার্কিন পররাষ্ট্র দপ্তর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। পরিকল্পনাটি 2016 থেকে 2026 সালের মধ্যে দেওয়া B1 ও B2 ভিসাধারীদের লক্ষ্য করে করা হচ্ছে। এসব ভিসাধারীর মধ্যে যারা যুক্তরাষ্ট্র আশ্রয়ের আবেদন করেছেন বা বর্তমানে আশ্রয় চাইছেন তাদের ভিসা বাতিল করা হবে। H-1B ভিসায় $1 লাখ বেশি ফি স্থায়ী করার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেছেন, স্বল্পমেয়াদী ভ্রমণকারী হিসেবে যুক্তরাষ্ট্রে এসে পরে স্থায়ীভাবে থাকার জন্য আশ্রয়ের আবেদন করেছেন এমন বিদেশিদের অভিবাসী ভিসা শনাক্ত ও বাতিল করতে আমরা DHS এর সঙ্গে সমন্বয় করছি। তবে কর্মকর্তাদের বরাত দিয়ে এপি জানিয়েছে, ভিসা বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্র থেকে ফেরত বা ডিপোর্ট করে দেওয়া হবে না, বরং যাদের আশ্রয়ের আবেদন পর্যালোচনার অধীনে রয়েছে তাদের বেশিরভাগকে একটি ভিন্ন আবাসন ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হবে। এর ফলে তাদের মামলা নিষ্পত্তির সময় পর্যটক বা ব্যবসায়ী হিসেবে পাওয়ার সুবিধাগুলো বাতিল হয়ে যাবে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।